মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। বুঝেন চান যে 5.5 মাস হয়ে এমন কি দরকার পড়লো যে আমার মাইরে লাউন লাগবো? কেরে আমার মৃত্যুর হুমকি দিল? আমি যদি এর সাথে ম্যানেজ করে চলতাম তাহলে মারবো, কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি, মারবে তো হয় উপরতায়। দেশবাসীকে, ছাত্র সমাজকে যেই যেখানে আছেন লড়াইতে নামেন, আপনার অধিকার আপনাকে কেউ ফেলে দিতে দেবে না। প্রজাতন্ত্র করবার লড়াইয়ে সামিল হন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা করবার যে লড়াই, এটাই হচ্ছে আপনার নাগরিক লড়াই। অনলাইনে এই নিউজটা পেলাম, এটা 11 তারিখের একটা বৈঠকের ছবি, যেখানে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক আয়োজনের ব্যাপারে কথা হয় এবং এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইমা ওয়াজেদ পুতুলের ছবি। এখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন। প্রথমে বলা হলো যে ওনার বোন শেখ রেহানা অসুস্থ, পরে জানানো হলো উনি যেদিন 196 জন ব্যবসায়ী, সাংবাদিক, দপ্তর কর্মী, মন্ত্রী, সচিব, ওনার বাবুর্চি, ক্যামেরাম্যান, ওনারা যে চা পানি দেয়, ওনারা যে সাজা, এগুলো সব নিয়ে গেছেন। সেদিন নেমেই তিনি নির্দেশ দেন যে ফিরতি ফ্লাইট একদিন আগে ব্যবস্থা করতে হবে। ভালো কথা। আরেকটি সূত্র জানায় যে উনি রাতের মধ্যেই পৌঁছাতে চান, যেন 11 তারিখ দিনের বেলা কাজ করতে পারেন, মানে তাড়াতাড়ি ফিরে আসলে একটা দিন বাড়তি পাওয়া গেল এই আর কি। আবার সর্বশেষে আরেকটা সূত্র জানায় যে ওনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, বাসায় তার দেখাশোনা করার জন্যই শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তো সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে অনাগত দিনে রাজনীতিবিদদের জন্য একটি অশনি সংকেত অথবা এটি শিক্ষা, যেভাবে আপনি নেন না কেন, এটি থেকে যাবে। প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন এবং সেখান থেকে তড়িঘড়ি করে একদিন আগেই ফিরে এসেছেন। তার এই সফর নিয়ে বিতর্ক হচ্ছে, ফিরে আসা নিয়ে বিতর্ক হচ্ছে, এবং চীনে তিনি কেন গেলেন এবং তিনি চীন থেকে কি নিয়ে এলেন। যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আবার আন্দোলনের নামলে সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙার প্রশ্ন আসবে, আবার লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ, সেই প্রত্যয় দাঁড়াবে। ব্যারিস্টার সুমনকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বা হত্যার হুমকি দিয়েছিল, প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং অবশেষে তাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন নিজ গ্রামে এসে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কিছুটা অংশ বিশেষ আপনারা দেখেছেন বা তার মুখ থেকে শুনেছেন। তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে সফরে গিয়েছিল, কিন্তু তড়িঘড়ি করে কেন বাংলাদেশে আবারও ফেরত আসলো? তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদেশেই নাকি দেশে ফেরত এসেছে, এমনটাই দাবি করছে নেতাকর্মীরা। মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটা আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন, সেটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। যেমন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে জামাত এবং বিএনপি এর সাথে জড়িত আছে বা তারাই এই আন্দোলনটা তীব্র করার চেষ্টা করছে বা পায়তারা করছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তো মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। তো আমি বেশি কথা বলবো না, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, চলুন দেখে আসি ভিডিওগুলো। মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। বুঝেন চান যে 5.5 মাস হয়ে এমন কি দরকার পড়লো যে আমার মাইরে লাউন লাগবো? কেরে আমার মৃত্যুর হুমকি দিল? আমি যদি এর সাথে ম্যানেজ করে চলতাম তাহলে মারবো, কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি, মারবে তো হয় উপরতায়। কে লেগে 5.5 মাস হইলো আমার মাইরে লিতো চান? কেরে আমার হুমকি, আমার থ্রেট? কারণ লেগে আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন, তা ইঞ্চি ইঞ্চি করে, অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে। এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি এমপি হিসাবে না, খালি আমাদের যে দল, এই যে দলটা আপনারা দেখতেছেন, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে। মানুষ আমারে চুরি বললে, চোর বললে শুধু আমারে বলবেন, আমার পরিবারের মানুষে বলবে, এরা আমার মতোই পরিবারের সদস্য। আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাপ চাচারে আমরা গালি শোনাবো না। আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের, এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে, সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে, কিন্তু কোনো সম্পদ এরা পারিবারিকভাবে বানাইতে পারে নাই। সাবু ছত্রিশ ছেলে কোনো সম্পদ এরা বানাইতে পারে নাই, সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা। এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান, পারিবারিকভাবে এদের ঐতিহ্য আছে। এবং আরো একটা মজার জিনিস দেখেন, আমাদের যে এসিলেন সাহেব, উনার বাড়িও ছিলেন। আমি পারিবারিকভাবে খবর নিছি, অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ। শুনেন, সততা হঠাৎ করিয়া আগামী শনিবার থেকে সৎ হন যায় না। সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে খাইতে হয় যে আমি সৎ, আমি মানুষের টাকা মারতাম না। চিন্তা করেন, দিকে একটু ছোট, দেখি দেখি দেখি, একলা বস্তা আনো। ওই জানি এটা গরিবের মাল, এটা খার মাল, ইটাও আমরা মাইরে খাইছি। ওই জানি বালা দেখুন, চেহারাটা দেখতে না, উঠাও উঠাও উঠাও, আর উঠাও উঠাও, ওই দেখে না, এই মাল লাইন আপনারা পাইবা, ইটাও আমরা মাইরে খাইলিছি, বেঁচে লিছি। আর ওই লোক যেমন আমি নেতা, গরিব যেমন লাগছে না, আমার আত্মীয় স্বজন যা আছে, ধরেন আমার শাস্তল বোন, শাস্তল ভাই, এরা অকল তারা দিছি, গরিবে আর পাইছে না। এখন একটা সুবিধা হয়েছে,
আপনারা ভোট দিয়ে আমার এমপি বানাইছেন, আপনারা ভাইস চেয়ারম্যান 2 লাখ নয়া বানাইছেন, একলা আমার দ্বারা। আর এদিকে তুমি ওদিকে আসো, তুমি মেয়ে মানুষ, তুমি এসি বাথুরের জোগাড় এখানে দাও, এখানে আসো, এখানে একটা চেয়ার তো তারে একটা চেয়ার দিলাও, খালি খালি এখানে থাকো, থাকো তুমি, আপনি থাকেন এখানে, দিয়ে দেন দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ আইয়া গেছেন না। এই যে তোমার ভাইস চেয়ারম্যান উড় হইল তোমার খাটল বিসির মতো, সৎ আছে, সৎ আছে, কোনো 2 নম্বরই করতো না। আমরা যে নয়ন ভাইস চেয়ারম্যান 2 বেলা পাইছি, মাশাল্লাহ পয়সা মারি রাখাওরা আমার জানা মতে নাই, কারণ তোমরা তো বুঝতে না, আমার রাডারও তো শব্দরা পড়ে না নি। আমি যদি পয়সা মারি এরা বুঝবো, আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো, যার কারণে আমরা 2 লইকা খাইজাকুর হইতে গেলে যে তুমি খাইবাই বাবা তোরা পড়বাই, আর আমি খাইলো এরা আঙ্গুল তুলে নিব, কইব যে তাই মারি দিছেন। এরপরে হইল কি আমার চেয়ারম্যান কই কেন 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে থাকে, ভাই কিতা তাড়াতাড়ি ইউনিয়নও নিতাম। আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভালো লাগে যে মনে হইতেছে যে আপনারা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছেন না, মনে হয়েছে যে একটা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের লেগে, একটা আত্মালি এটা চেয়ারম্যানের লেগে দেওয়া যায় না। তোমরা কিতা ঘুষও খাই না, চেখন এই না একটা আত্মালি দিতে না ঠিক মতো। হ্যাঁ, এরপরে এখানে আরেকজন চেয়ারম্যান হইলে আমরা 1 নম্বরের নজরুল ভাই, তাই কিন্তু আমার দল করি না, আমি তাইনের দল করি না। এরপরে দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন, 2-4 কথা মানুষের দিয়া বুঝ দেওয়ন, এখান থেকে মাল নিয়ে আমানত মাল টাইন দেওয়ন, ইতার লেগে তার কোনো বদনাম নাই। আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতে হবে না, তো এই বেটা লাগে একটা আত্মালি দেওয়া যায় না নাকিটা। বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবোই আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না। এই লড়াইয়ে জিততে হবে, লড়তে হবে একসাথে, নকশালীদের বিরুদ্ধে। তাই আমরা বারবার বলেছি বৈষম্যের যে কোটা, সেই কোটা প্রথা বাতিল করতে হবে, কারণ এটা শুধু অসাংবিধানিক নয়। আমাদের সংবিধানের 39-এ আর্টিকেল 29-এ পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে। কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা, আওয়ামী মুক্তিযোদ্ধা শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে যদি পরিবর্তন চাই, আমাদের ঘোষণাপত্রে যে গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল, এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে। সংবিধানের যে মুক্তা কথা আছে, কোনো বৈষম্য থাকতে পারবে না, সেটাকে সংবিধান পরিবর্তন করে হলো আবার ফিরায় নিয়ে আসতে হবে। দেশে কোনো কোটা থাকবে না, শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পাওয়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। এর বাইরে কোনো আওয়ামী চেতনাবাস্তের জন্য কোনো কোটা থাকবে না। নারী জেলা কোটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে হবে, এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল। এই লড়াই চলছে এবং চলবে, কারণ কোটার যে লড়াই, এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র করবার লড়াই। এটাই হচ্ছে বৈষম্যের বাইরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই। ইগালিটেরিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে, সেই ফ্রিডম লিবার্টি প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল। আমরা সেই রাষ্ট্র ফেরত পেতে চাই। তাই দেশবাসীকে অনুরোধ করবো, লড়াই করেন, দেশের যে প্রান্তে যেভাবে আছেন মাঠে নামেন। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র রিক্সাওয়ালার, সিএনজিওয়ালার, মেঠে মজুর, কৃষকের, পোশাক শিল্প শ্রমিকদের, এই রাষ্ট্র 20 কোটি মানুষের। আওয়ামী লীগ আর শেখ পরিবারকে এই রাষ্ট্র ছাত্রওয়ালা দলিল করে লিখে দেওয়া হয় নাই, কখনো দেওয়া হবে না। অথবা এই রাষ্ট্রের মালিকানা আমরা ফেরত পাইতে চাই এবং এই পাওয়ার লড়াই আমরা আহ্বান করছি দেশবাসীকে, ছাত্র সমাজকে, যেই যেখানে আছেন লড়াইতে নামেন। আপনার অধিকার আপনাকে কেউ ফেরে দেবে না। প্রজাতন্ত্র করবার লড়াইয়ে সামিল হন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা করবার যে লড়াই, এটাই হচ্ছে আপনার নাগরিক লড়াই। 196 জন মিলে বেইজিং সফরে গিয়েছে 3 দিনের জন্য। আপনারা যদি কেউ বিমানে চড়ে থাকেন, লম্বা ফ্লাইটে ডলারে পেমেন্ট এবং এটার খরচ বুঝে থাকেন, তেলের পেট্রোলের কত টাকা খরচ হয়, এই 200 লোকের ওখানকার 5 স্টার হোটেলে থাকতে কি পরিমাণ খরচ হয়, প্রত্যেক বেলা খাবার দাবারে কি পরিমাণ খরচ হয়, কয়েকশো কোটি টাকা 3 দিনের জন্য মাসুল দিয়ে শ্রাদ্ধ করে আসছে বেইজিং এ, যার ভিক্ষার ঝুলি হচ্ছে মাত্র $140 মিলিয়ন। এর থেকে বেশি টাকা আমাদের বেনজিরের আছে, মতিউরের আছে, আজিজের আছে। ওই রাঘব বলরা যারা 196 জনের মধ্যে ছিল, ওদের প্রত্যেকের এর থেকে বেশি টাকা ছিল। কিন্তু আমার শ্রমিক ভাই বোনরা যখন আজকে বেতনের জন্য আন্দোলন করছেন, গলা ফাটায় চিৎকার করছেন, ঘরে খাবার নাই, ওষুধ কেনার টাকা নাই, বাসা ভাড়ার টাকা জমে গেছে, ঋণের পর ঋণ জমতে জমতে আজকে
আজকে আর বকেয়া দেওয়ার মতো অবস্থা নাই। গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে। তখন আমার দেশের অবৈধ দখলদাররা, রাঘব বোয়াল, খাসিদা বেগম, মীর জাফররা 196 জনকে বিমানে করে 2 দিনের শ্রাদ্ধ করতে যায়। সেই বেইজিং থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশে লাঠি মেরে ফেলে দিয়ে আসছে। সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে। আপনি বারবার বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, বেইজিং এর টাকা দিয়ে রাস্তা বানাবেন, সেতু বানাবেন, রেল করিডোর দেবেন, আর সেইটার বেনিফিশিয়ারি হবে দিল্লি। এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে, দুনিয়ার মানুষরাও বোঝে, বেইজিংও বোঝে। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আপনাদের কোরবানির দিন আসতেছে, শুধু অপেক্ষা করেন। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে অনাগত দিনে রাজনীতিবিদদের জন্য একটি অশনি সংকেত অথবা এটি শিক্ষা, যেভাবে আপনি নেন না কেন এটি থেকে যাবে। প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন এবং সেখান থেকে তড়িঘড়ি করে একদিন আগেই ফিরে এসেছেন। তার এই সফর নিয়ে বিতর্ক হচ্ছে, ফিরে আসা নিয়ে বিতর্ক হচ্ছে, এবং চীনে তিনি কেন গেলেন এবং তিনি চীন থেকে কি নিয়ে এলেন, চীন থেকে আমাদের পাওয়ার কি কিছু আছে আর দেয়ারই বাকি আছে, অথবা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চীনের সঙ্গে যে রাজনীতি এটা কতটা ঝুঁকিপূর্ণ, এবং চীনমুখী রাজনীতি আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাবে, আর ভারতের সঙ্গে যে আওয়ামী লীগের দ্বৈরথ সম্পর্ক রয়েছে এই সম্পর্কটি মূলত চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কতটা ইতিবাচক বা নেতিবাচক। এবং সর্বোপরি এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পরিবেশ এবং পরিস্থিতি, উত্তপ্ত রাজপথ সব মিলিয়ে প্রধানমন্ত্রী এই চীন সফরটি আওয়ামী লীগের রাজনীতিকে একটি জটিল এবং কুটিল অবস্থায় ফেলে দিয়েছে। যদি এ যাত্রায় প্রধানমন্ত্রী টিকে যান তাহলে বলতে হবে যে তিনি সৌভাগ্যবতী, এবং এ যাত্রায় চীন সফরকে কেন্দ্র করে যে জটিলতাগুলো তৈরি হয়েছে এই জটিলতা যদি প্রলম্বিত হয় তাহলে মনে করতে হবে যে তিনি নিয়তির খপ্পরে পড়ে গিয়েছেন এবং সেই নিয়তি থেকে তাকে আর উদ্ধার করার কেউ নেই। প্রথম বিষয় হলো চীন তিনি কেন গেলেন। সবারই এক বাক্যে কথা যে চীনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যে পর্বত সমান অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান সম্ভব নয়। চীন ত্রিমাত্রিকভাবে আমাদের কাছে অনেকগুলো টাকা পাবে, তাদের সঙ্গে আমাদের যে বৈদেশিক বাণিজ্য হয় সরকারি পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে, এখানে তারা প্রচুর অর্থ পাবে। এই টাকাগুলো তাদেরকে দিতে হবে সুদসহ, এবং এর সংখ্যা এবং পরিমাণ অনেক অনেক বেশি। সংখ্যা বললাম এই কারণে যে অনেকগুলো এলসি রয়েছে, অনেকগুলো প্রজেক্ট রয়েছে, এটিকে সংখ্যা। আর পরিমাণ বললাম এই কারণে যে সাকুল্যে এখানে যদি ধরা হয় যে কত টাকার দেনা রয়েছে আমরা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এর বাইরে সরকারি পর্যায়ে ঋণ গ্রহণ করা হয়েছে চীন থেকে, চীনের সরকার এবং চীনের বিভিন্ন কর্পোরেশন থেকে, এবং সেই ঋণের সুদ এবং আসল পরিশোধের যে দায় এটিও এই মুহূর্তে সরকারের জন্য একটি বিরাট বাধা। আর বাংলাদেশে যে ফরেন রিজার্ভ রয়েছে সেই ফরেন রিজার্ভ, বাংলাদেশে যে স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার যে সংকট, মানে ফরেন রিজার্ভের অ্যামাউন্টের দিকে হলো একটা সংকট, আরেকটা হলো যে ডলারের ক্রাইসিস সাধারণ নেই, মানে প্রতিটি ব্যাংকের শাখায় যারা বিদেশে যেতে চান, ছেলেমেয়ে বিদেশে পাঠাতে চান তাদের নিকট, মানে অ্যাজ এ হোল ডলার সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্য বা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যে নিদারুণ হাহাকার চলছে। এবং ইতিমধ্যে আমদানি কমেছে, রপ্তানি কমেছে, তারপর রাজস্ব আদায় মারাত্মকভাবে ঘাটতি দেখা দিয়েছে, বৈদেশিক যে সাহায্য সেখানেও ধস নেমেছে, আর সরকারের ব্যয় হু হু করে বেড়ে যাচ্ছে সব দিক থেকে। এই কারণে সরকার যে চাপের মধ্যে আছে সেই চাপ থেকে রক্ষা করার জন্য সরকারকে কয়েকটি খাতে সাহায্য দরকার। প্রথম খাতে হলো এই বাজেট যে প্রণয়ন করেছে সেখানে এই বাজেটকে সহযোগিতা দেওয়ার জন্য, যেটিকে বাজেটারি সাপোর্ট বলা হয়, এখানে কম করে হলো $10 বিলিয়ন, মানে প্রায় 1,20,000 কোটি টাকা মোটামুটি এই অর্থ বছরে বাজেটারি সাপোর্ট লাগবে, যেটা কোনো শর্ত থাকবে না। $10 বিলিয়ন লাগবে, সেটা বিশ্বব্যাংক দেখ, IMF দেখ কিংবা চীন দেখ। বাজেটের বাইরে আমাদের যে ব্যবসা বাণিজ্যে একটা গতি আনার জন্য আরও মিনিমাম $20 বিলিয়ন দরকার হবে। তো এই $30 বিলিয়ন আমাদের এই মুহূর্তে বৈদেশিক সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমাদের সব ক্ষেত্রে যে নর্মাল ফ্লো রয়েছে এটি যা হয়, ধরুন একটা গ্রামের মানুষ দরিদ্র হয়ে গেল হঠাৎ, তো দেউলিয়া হয়ে যাওয়ার পর সে কী করে, আস্তে আস্তে ঘটি বাটি বিক্রি করে, তারপরে শেষে খাবার সে মাছ মাংস সব বাদ দেয়, চাল ডাল বাদ দেয়, এরপরে কলা কচু খাওয়া শুরু করে, এরপরে না খেয়ে থাকে, এরপরে ভিক্ষা করে, ভিক্ষা না পেলে সে মরে যায়।
এটা একটা দেশ জাতির ক্ষেত্রে তদ্রূপ। তো এখন আমরা আসলে এরকম একটা অবস্থায় পৌঁছে গেছি, যার কারণে চীনের সহযোগিতা আমাদের দরকার। এই চীনের সহযোগিতা ছাড়া বিকল্প সহযোগিতা এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ আমাদেরকে দেবে না, ভারত দেবে না, আমেরিকা দেবে না, অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো ওরকম বন্ধুত্ব নেই। তো চীন টাকা দিতে রাজি, কিন্তু শর্ত হলো ভারতের সঙ্গে ওরকম দহরম মহরম সম্পর্ক চলবে না। এমনকি চীন বর্তমান আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে চায়, তাদেরকে আরও তারা যাতে জনগণের ঘাড়ের উপর চেপে বসতে পারে, এই জন্য তাদেরকে বিভিন্ন কলাকৌশল শিক্ষা দিতে চায়, এমনকি মিলিটারি সহযোগিতা তারা দিতে ইচ্ছুক, যেভাবে মায়ানমারের জান্তা সরকারকে দিয়েছে, যেভাবে যাকে বলা হয় শ্রীলঙ্কাকে দিয়েছে। তো এখন এই বিষয়গুলো নিয়ে তাদের অনেক শর্ত আছে, এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা কথাবার্তা হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন যাবেন তার আগেই বাংলাদেশে নিযুক্ত যে চৈনিক রাষ্ট্রদূত, সম্মানিত রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে এই সফরটি রাজনীতির সকল হিসাবপত্র পাল্টে দেবে। ইংরেজি থেকে এটিকে তিনি বলেছেন গেম চেঞ্জিং, পলিটিক্যাল গেম চেঞ্জিং। রাজনীতির যে যত খেলাধুলা আছে সব একদম ওলট পালট করে দেবে, এবং বাস্তবে ঘটতেছিল তাই। অর্থাৎ এখানে সরকারের পক্ষ থেকে যে এক্সপেকটেশন ছিল, জনগণের জন্য যে আশার বাণী ছিল, তারপরে জনগণ যেভাবে ক্যালকুলেশন করেছিল, সব কিছু উলটপালট হয়ে গিয়েছে। মানে আমরা প্রথমে শুনেছিলাম যে $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান চৈনিক মুদ্রা, এটা দিতে চীন নীতিগতভাবে রাজি হয়েছে, যদিও সরকার চেয়েছিল $7 বিলিয়ন একেবারে ইংরেজি টাকায়। তো বাস্তবে দেখা গেল যে এই ধরনের কোনো সমঝোতা হয়নি, ঋণের আশ্বাস মিলেনি। যতটুকু জানা গেছে মাত্র 1600 কোটি টাকা, 1600 কোটি টাকা, আবার বলছি, অর্থাৎ 100 মিলিয়ন ইউয়ান, এই সমপরিমাণ অর্থ চীন দেবে বাংলাদেশকে, যেটি মানে এক্সপেকটেশনের তুলনায় এটি মানে যদি আপনি $5 বিলিয়ন ধরেন বা $7 বিলিয়ন ধরেন, তাহলে 117 টাকা করে হলেও কত টাকা আসে? $5 বিলিয়ন, 535 মানে 85,000 কোটি টাকা। $7 বিলিয়ন হলে আরও 34,000 কোটি টাকা, অর্থাৎ 1,20,000 কোটি টাকা। তো সেখানে যদি 1600 কোটি টাকা দেওয়া হয়, এটি তো আসলে ভিক্ষাও বলা যায় না, মানে চীনের জন্য এটি ভিক্ষাও হয় না। তো সেই জিনিসটি দিয়ে আসলে এত বড় একটা বহর নিয়ে 160 জন লোকের একটা বহর, দেশের একটা প্রধানমন্ত্রী, 18 কোটি থেকে 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এরপরে আবার বোয়িং 747 একেবারে বিলাসবহুল একটা ড্রিম লাইনার চার্টার প্লেনে করে যাওয়া, এত রাজস্বিক যে আয়োজন, সেই আয়োজনের বিনিময়ে 1600 কোটি টাকার ঋণ, এটা কি ধরনের কথা হলো? এক। 2 নম্বর হলো যে খুব বহুলভাবে আলোচিত হচ্ছে যে প্রধানমন্ত্রী সেই তড়িঘড়ি করে একদিন আগে কেন ফেরত এলেন, এবং এটি নিয়ে 2 ধরনের বক্তব্য এসছে। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারির পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনের পক্ষ থেকে আরেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। যারা সমালোচক তারা 10 মুখে 10,000 রকম সমালোচনা করছেন, সব মিলিয়ে কেমন যেন তালগোল পাকিয়ে গেছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ, তো তিনি মেয়ের অসুস্থতার কারণে তিনি চলে এসেছেন। এটি কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত কথা হতে পারে না। কারণ হলো, যদি প্রধানমন্ত্রী তনয় অসুস্থ হন, তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যাকে বলে চিকিৎসা ব্যবস্থা দুনিয়াব্যাপী তার জন্য উন্মুক্ত, ফ্রি অফ কস্ট। তো সেখানে তিনি এমনকি অসুস্থ হতে পারেন যার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতি সেখানে প্রয়োজন। এবং তাও মাত্র 12 ঘন্টা পরে আসলে এমনকি হয়ে যেত। আসলে কি সাইমা ওয়াজেদ পুতুল অতটাই অসুস্থ, মুমূর্ষু, যে প্রধানমন্ত্রীর বা তার মায়ের সেই বদনখানি না দেখা পর্যন্ত মানে তিনি ঠিক ক্রিটিক্যাল, ওইরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। আমি আর বলতে চাই না। অনলাইনে এই নিউজটা পেলাম, এটা 11 তারিখের একটা বৈঠকের ছবি, যেখানে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক আয়োজনের ব্যাপারে কথা হয়, এবং এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইমা ওয়াজেদ পুতুলের ছবি। এখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন। প্রথমে বলা হলো যে ওনার বোন শেখ রেহানা অসুস্থ, পরে জানানো হলো উনি যেদিন 196 জন ব্যবসায়ী, সাংবাদিক, দপ্তর কর্মী, মন্ত্রী, সচিব, ওনার বাবুর্চি, ক্যামেরাম্যান, ওনারা যে চা পানি দেয়, ওনারা যে সাজা, এগুলো সব নিয়ে গেছেন। সেদিন নেমেই তিনি নির্দেশ দেন যে ফিরতি ফ্লাইট একদিন আগে ব্যবস্থা করতে হবে। ভালো কথা। আরেকটি সূত্র জানায় যে উনি রাতের মধ্যেই পৌঁছাতে চান, যেন 11 তারিখ দিনের বেলা কাজ করতে পারেন, মানে তাড়াতাড়ি ফিরে আসলে একটা দিন বাড়তি পাওয়া গেল, এই আর কি। আবার সর্বশেষে আরেকটা সূত্র জানায় যে ওনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, বাসায় তার দেখাশোনা করার জন্যই শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তো এত সূত্রের এত খবর একসাথে বসে একটা কারণ বের করা যেত না? আলাদা আলাদা বলতে গিয়ে একবার একদিন বাড়তি পাওয়া, আরেকবার বোনের অসুস্থতা,
আরেকবার কন্যার অসুস্থতা, এত জটিল করলেও না হয় ঠিক ছিল। কিন্তু সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুল মানে শেখ হাসিনা অসুস্থ, যাক সেটাকেই সত্য বলেই আমরা ধরে নিলাম। কিন্তু যদি এই হাসান মাহমুদের কথা সত্যই হয়, তাহলে শেখ হাসিনার কন্যা বলে আমরা যাকে চিনি তিনি তো অসুস্থ নন, তিনি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে ব্যস্ত। এখন হাসিনার অন্য কোনো কন্যা আছে বলে কিন্তু আমরা জানি না। এখন নিজের না হলেও পালিত কোনো কন্যা থাকতে পারে কিনা বাকি এটা তো আমরা জানি না। কিন্তু আমরা জানি যে পুতুল বৈঠক করতেছেন, এটা 11 তারিখের একটা মিটিং। কিন্তু আমরা জানি যে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিটিং করতেছেন এবং এটা 11 তারিখের একটা ছবি, মানে গতকালকের ছবি। মানে যেই 11 তারিখে পুতুল বৈঠক করতেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক, অথচ 10 তারিখে তার মা ফিরে আসলেন যে পুতুল অসুস্থ এই দোহাই দিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ছবিটা 11 তারিখের আর তার আগের রাতেই অসুস্থতার জন্য রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করতে হয়, কিন্তু এই পুতুলকে দেখে তেমন অসুস্থ কিন্তু মনে হয় না, কারণ উনি স্বাচ্ছন্দ্যভাবে বৈঠক করতেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন শেখ হাসিনা এই কন্যার অসুস্থতা দোহাই দিয়ে এমন একটা মিথ্যা কথা বলে তিনি তড়িঘড়ি করে দেশে ফিরে আসলেন? দেখুন, 12ই জুন জাতীয় সংসদে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকার চীন সরকারকে অনুরোধ জানাবে যাতে চীন তিস্তা প্রকল্পে ঋণ দেয়। কিন্তু তার মাত্র 9 দিন পরে, মানে 21 এবং 22 জুন ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েই তিস্তা প্রকল্প নিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়েছিলেন হাসিনা। জানা গিয়েছিল যে তিস্তা প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ভারত এবং আওয়ামী লীগ সরকারও তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছে, বা বলতে পারেন যে স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এর আগে 8 মে যখন ভারতে নির্বাচন চলছে, সেই সময়ে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন খাতরা 2 দিনের জরুরি সফরে ঢাকায় এসে হাসিনাকে জানিয়ে গিয়েছিলেন যে তিস্তা প্রকল্পে ভারত অংশীদার হতে চায়। তো বিদেশ সচিব বিনয় মোহন খাতরা আসলেন 8 মে, আর 12ই জুন হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগ সরকার চীন সরকারকে অনুরোধ জানাবে যাতে চীন তিস্তা প্রকল্পে ঋণ দেয়। তাহলে এটা সহজেই বোঝা যায় যে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন খাতরা সফরের পরেও কিন্তু হাসিনা চীনকেই তিস্তা প্রকল্পের ব্যাপারে নিশ্চিত ছিলেন। সেটা বোঝা যায় সংসদে শেখ হাসিনার বক্তব্য থেকে। এবং ভারত সফর শেষে দেশে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানিয়েছিলেন যে তিস্তা প্রকল্পে ভারত যুক্ত হলে তিস্তা নিয়ে সব সমস্যার সমাধান একেবারেই হয়ে যাবে। ভারতে এই বিষয়ে একটা কারিগরি টিম তৈরি করেছে এবং তারা বাংলাদেশে এসে দেখবে যে তিস্তা প্রকল্প নিয়ে তারা তাদের প্রস্তাব দিবে, তাহলে আর পানির জন্য ফ্যাফে করা লাগবে না। তো শেখ হাসিনা চীনে গেলেন এবং চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন। এবং দর্শক, একই সময় কিন্তু গিনি বিসাও একটা আফ্রিকার দেশ, এর প্রেসিডেন্ট উমরো সিসুকু এমবালোর সঙ্গে বৈঠকে বসেছিলেন এই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবং শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট উমারো সিসিকো, এই দুজনের মধ্যে আফ্রিকার প্রেসিডেন্ট উমরো সিসিকোকে একদম রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়, গাঢ় পড়া দেওয়া হয়। এবং চীনের বিভিন্ন মিডিয়ায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে সে আফ্রিকার প্রেসিডেন্টের বৈঠক যেভাবে গুরুত্ব পেয়েছে, শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং এর বৈঠক কিন্তু মোটেই সেভাবে গুরুত্ব পায়নি। এবং এই শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং একটা বৈঠক সেরেছেন এ পর্যন্তই, কিন্তু আফ্রিকার গিনি বিসাওয়ের যে প্রেসিডেন্ট উমারু, তাকে যেভাবে গাঢ় পড়া দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট হাউসে নেওয়া হয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে, বৈঠক হয়েছে, মানে ব্যাপক আয়োজন, ব্যাপক মূল্যায়ন, সেই হিসাবে শেখ হাসিনার কোনো মূল্যায়নই হয়নি। এখন যাই হোক, ফিরে আসি। শেখ হাসিনার ভারত সফরের পর সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা একটা ধারণা চেষ্টা করেছিলেন যে ভারত ও চীন 2 দেশে কিন্তু তিস্তা নিয়ে আগ্রহী। এখন যাদের প্রস্তাব ভালো হবে তাদেরটাই তিনি গ্রহণ করবেন, অর্থাৎ যাদের প্রকল্প বাংলাদেশের জন্য উপকারী হবে বা যারা সহজ শর্তে ঋণ দিবে তাদের সঙ্গেই তিনি কাজ করবেন। তাৎক্ষণিকভাবে এটাকে ভালো চাল মনে হলেও চীন সফর শেষ হওয়ার পর মনে করা হচ্ছে যে তার এই চালে চীন ধরা দেয়নি। মানে বলেছিল না যে সহজ শর্তে ঋণ, এই চালে চীন ধরা দেয়নি। আগে ধারণা করা হয়েছিল যে শেখ হাসিনার চীন সফরে তিস্তা প্রকল্প বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে, কিন্তু বিস্ময়করভাবে শেখ হাসিনার এই চীন সফরে এই তিস্তা নিয়ে কোনো কথাই ওঠেনি, চুক্তি স্বাক্ষর তো আরো বহু দূরের কথা। সুতরাং বোঝা যায় যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আসলে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না, অর্থাৎ তিস্তা প্রকল্প আপাতত মাঠে মারাই গেল। এ নিয়ে চীন ভারতে টানাপোড়েন কাজে লাগিয়ে সুবিধা বাগানোর সুযোগও আর হাসিনার কাছে রইল না। চীন শুধু তিস্তা প্রকল্প নিয়ে নীরব থেকেছে তা কিন্তু নয়, বহুল আলোচিত ইউয়ানে $5 বিলিয়ন সমপরিমাণ ঋণ নিয়েও কিন্তু চীন একটা কথাও তুলেনি, বরং 1 বিলিয়ন ইউয়ান বাংলাদেশি টাকা হয়তো 1600 কোটি টাকা, এই ইউয়ান ঋণ বরাদ্দ করেছে বাস। তো এই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বরাতে বাংলাদেশের সব মিডিয়াতেই কিন্তু প্রথমে $1 বিলিয়ন বলে প্রচার করা হয়েছে, কিন্তু তারপরে এই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস তাদের আগের হেডলাইন এবং তথ্য বদলে কিন্তু $1 বিলিয়ন নাকি দিবে বলে প্রচার করতেছে। কোনো দুঃখ প্রকাশ করা সারি একটা ভুল ইনফরমেশন দিয়ে তো দুঃখ প্রকাশ করবেন না, করে নাই তো। সুতরাং বোঝাই যাচ্ছে যে চীন একেবারেই খালি হাতে ফিরিয়ে না দিলেও কোনো ধরনের দর কষাকষিতে যায়নি। তার মানে চীন উল্টা চাল দিয়েছে। মানে একজন কাছে এসে বললো যে ভাই 100 টাকা দেন, তো আপনি চিন্তা করলেন যে ওর টাকা দিয়ে তো ফেরত দিবে কি দিবে না, আপনি বলেন যে ভাই 100 টাকা তো নাই, ধর তোর 10 টাকা দিলাম, তোর ফেরত দেওয়া লাগবে না, তুই ভালো থাক। তো চীনও হাসিনাকে বলেছে $5 বিলিয়ন তো নাই, তো এই $1 বিলিয়ন দিলাম, এটা দিয়ে সন্তুষ্ট থাক। তো চীন আসলে এই চাল দিয়েছে। এখন শেখ হাসিনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে ভারত নাকি চীন, কাকে শেখ হাসিনা তার কাছে চান। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, শেখ হাসিনার সামনে আসলে ভারত ছেড়ে চীনকে নেওয়ার কোনো উপায় নাই। শুধু যে উপায় নেই এটা বললে ভুল হবে, ভারতকে সামান্য পরিমাণ নাকচ করার ক্ষমতাও কিন্তু এই হাসিনার নাই। ভারত সফর শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারত কি করছে, কি কি অবদান এবং যেভাবে তিনি উপস্থাপন করেছেন তা বাংলাদেশের একজন সরকার এবং রাষ্ট্রপ্রধানের পক্ষে নজিরবিহীন। মুক্তিযুদ্ধ সম্পর্কে সংবিধানের বয়ান পাশ কাটিয়ে তিনি বলেছেন যে ভারত নাকি বাংলাদেশে স্বাধীন করে দিয়েছে, তার মানে এই মুক্তিযুদ্ধের কোনো অবদানই নেই। তো যদি মুক্তিযুদ্ধের কোনো অবদান না থাকে তাহলে এই মুক্তিযুদ্ধের নাতিপুতিদের জন্য আবার কোথায় যান কেন, তাই না? পাকিস্তানি বাহিনী নাকি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং তা সত্ত্বেও
তা সত্ত্বেও ভারতের কিন্তু সুযোগ ছিল বাংলাদেশ দখল করার, কিন্তু ভারত নাকি মহানুভবতা দেখিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, এমন নজির নাকি পৃথিবীর আর কোথাও নাই। এখন অনেকের মনে প্রশ্ন উঠতেছে যে শেখ হাসিনা হঠাৎ কেন এই সব বয়ান নিয়ে হাজির হলেন। রেল করিডোর সহ নানা চুক্তি নিয়ে ভারতের পক্ষে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। তিনি যেভাবে অত্যন্ত অসহিষ্ণুতা নিয়ে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নন, তিনি ভারতের মুখ্যমন্ত্রী এবং ভারতের স্বার্থই তার কাছে মুখ্য। এবং ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। শেখ হাসিনার পর ৩রা জুলাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বলছেন যে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে নরেন্দ্র মোদীর কোনো আপত্তি নেই, ভারতের কোনো আপত্তি নেই। দিল্লি সফরের সময়ই এই বিষয়টি শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন এবং চীন সফরে বাংলাদেশের উন্নয়নই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন হাসান মাহমুদ। এরপরই আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। তো আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তির কথা থেকে এটা স্পষ্ট যে চীন সফরের আগেই ভারত ও চীনের মধ্যে ব্যালেন্স করতে শেখ হাসিনাকে অনেক কষ্ট করতে হয়েছে। এবং শেখ হাসিনা নিজে যেমন অন্যায়ভাবে ভারতের পক্ষে কথা বলেছেন, তেমনি পররাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেরও কিন্তু যুক্তিহীন কথা বলেছেন। বাংলাদেশের স্বাধীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য তারা দিয়েছে। এবং কেউ ধারণা করছেন যে ভারত সফরের সময় ভারতীয় নেতৃত্ব আওয়ামী লীগ সরকারকে এমন কোন নির্দেশনা দিয়েছিল যে যা ম্যানেজ করতে গিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সহ শীর্ষ ব্যক্তিদের প্রকাশ্যে কোনো কূটনৈতিক নীতি ধার না ধরে ভারতের পক্ষে এই ধরনের বক্তব্য দিতে হয়েছে তাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি চেয়েছিল? দেখুন, ভারতের চাওয়া অনুসারে রেল ট্রানজিট, স্যাটেলাইট অংশীদারিত্ব, স্পর্শকাতর প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম সহ অনেক কিছুই কিন্তু চুক্তি হয়েছে। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে ভারতের কোনো চাওয়াই আর অপূর্ণ রাখেনি। তিস্তা প্রকল্প এক ধাক্কায় চীনের বদলে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে ভারত কি চেয়েছিল যা ম্যানেজ করতে এইভাবে কথা বলতে হলো শেখ হাসিনাকে? অনেক বিশেষজ্ঞ মনে করেন যে শেখ হাসিনাকে চীন যেতে মানা করেছিল ভারত। এবং সেই সব বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন প্রথমত কয়েকদিন আপনাদের খেলা আছে না, সেন্ট মার্টিন দ্বীপের কাছে বার্মার যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজের কারণে সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। খেয়াল করলে দেখবেন যে এই ঘটনাটা ঘটেছিল মানে এই বার্মার যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনের কাছে ছিল যখন সংসদে শেখ হাসিনা তিস্তা প্রকল্প বিষয়ক বক্তব্য দিয়েছিলেন। এবং তখন শেখ হাসিনা ভারত সফরে যাবেন কি যাবেন না এই নিয়ে একটা সংশয় রয়েছে। শেখ হাসিনা বলতেছিলেন যে আমি তো ভারত সফরে যাবো না, আমি কারণ নরেন্দ্র মোদীর শপথের সময় ভারতে ছিলাম, আবার এক সপ্তাহের ভিতরে কেন যাবো। এবং সংসদে তিনি বলেছিলেন যে এই তিস্তা প্রকল্প আসলে শেখ হাসিনা চীনকে দিয়ে করাবেন বা যে ভালো অফার তাকে দিয়ে করাবেন। কিন্তু পরে নিশ্চিত হয় যে চীনের আগে শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রীয় সফরে যাবেন। এবং যখন এটা নিশ্চিত হয় তখনই কিন্তু ওই সেন্ট মার্টিন উপকূল থেকে সেই বার্মার যুদ্ধজাহাজগুলো কিন্তু সরে যায়। এ থেকে কেউ ধারণা করতেছেন যে আগে বার্মিজ সেনাবাহিনীকে দিয়ে চীন বাংলাদেশের উপর চাপ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। মোট 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার, এখানে যদি আপনারা এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।